বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে। পবিত্র আশুরা আজ পুরান ঢাকার হোসাইনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিলের প্রস্তুতি, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। প্রশিক্ষণের নামে 140 কর্মকর্তার বিদেশ ভ্রমণের প্রস্তাব, কেনাকাটায় বিলাসী ব্যয়, 118 কোটি টাকার প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন। নেওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, তাদের কালচারে যতদিন পর্যন্ত পরিবর্তন না আনা যাবে ততদিন পর্যন্ত এটা পরিবর্তন হবে না। মুদি দোকান সহ 16 ব্যবসা খাতকে করের আওতায় আনতে চায় সরকার। নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা, সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 235, আহত 1.5 সহস্রাধিক। বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে নকআউট পর্বে ইকুয়েডর, সুইডেনের সঙ্গে ড্র করল জাপান। নকআউট পর্বে প্রতিপক্ষ ব্রাজিল। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9টার দিকে বেইজিংয়ে শুরু হয় এই বৈঠক। এতে দুদেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে চীনের বিপ্লবী বীরদের শ্রদ্ধা জানান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পরে গ্রেট হলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লুজি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন। চীন সফরের শেষ দিনে আজ চায়না কমিউনিস্ট পার্টির মিউজিয়াম পরিদর্শনেরও কথা রয়েছে সরকার প্রধানের। অন্যদিকে আজ দুপুরে প্রধানমন্ত্রীর বেইজিং সফর নিয়ে সংবাদ সম্মেলন করবে প্রেস উইং। 4 দিনের সফর শেষে বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এর আগে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে 13টি সমঝোতা স্মারক। বেজিং থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। বেইজিংয়ে ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনারের মধ্য দিয়ে সম্মান জানানো হয় বাংলাদেশের সরকার প্রধানকে। সামরিক ব্যান্ডের সুর, দুই দেশের জাতীয় সঙ্গীত এবং আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় রাষ্ট্রীয় অনুষ্ঠান। পরে দুই দেশের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে পরিচিত হন দুই নেতা। এরপর অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে হয় আলোচনা। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক সই হয়। দুই নেতার এই বৈঠকের পর গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও হুমায়ুন কবির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নদী ও পানি ব্যবস্থাপনা নিয়ে চীনের ইতিবাচক অবস্থান জানান মাহদি আমিন। আজকের আলাপচারিতায় উঠে এসেছে চীন কিভাবে বাংলাদেশের রোড, ব্রিজ, টানেল, পোর্ট এই ধরনের খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট প্রসেসে হেল্প করতে পারে। আমাদের নতুন রাস্তা, ব্রিজ বা টানেল যদি করতে হয় কিংবা বন্দর ক্ষেত্রে যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয়, সেক্ষেত্রে চীন তার সর্বোচ্চ সহযোগিতা বাংলাদেশের সাথে করবে। সে ধরনের আমাদের আলাপচারিতা হয়েছে। তিস্তার প্রজেক্টের বিষয়ে আমাদের একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটা বিএনপি নির্বাচনে ইশতেহারে প্রণীত রয়েছে। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যেখানে প্রয়োজন চীন আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। রোহিঙ্গা সংকট সমাধান ও ব্রিক্সে জোর দেওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রতি চীনের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের কথা জানান হুমায়ুন কবির। Prime Minister Tariq Rahman emphasized the role of China. We need bilateral cooperation, we need multilateral cooperation to resolve this. And
Honorable Premier of the People's Republic of China gave a very positive gesture to Prime Minister Rahman that they will always be on the side of positive cooperations and will assist in that matter. বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর শুধু কূটনৈতিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই সফর। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং। চীন সফরের তৃতীয় দিনে বেইজিংয়ে চীনা ব্যবসায়ী ও শিল্প গোষ্ঠীর সামনে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ বান্ধব সংস্কার, ব্যবসা সহজীকরণ এবং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের বার্তা দিয়ে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান সরকার প্রধান। চীন সফরের তৃতীয় দিন বেইজিংয়ে বিডার উদ্যোগে বিনিয়োগ ফোরামের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। তাতে চীনা বিনিয়োগকারী, শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকারের অবস্থানও তুলে ধরেন তিনি। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. We can help Chinese companies serve global markets while benefiting from growing large domestic demand. This is a complementary, practical and win-win relationship. We are targeting bureaucratic inertia head-on. We are improving long-term policy continuity, reducing overlapping regulatory processes, and digitalizing government services to improve transparency, predictability and speed. Foreign investors can expect non-discriminatory treatment. চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, উন্নত শিল্প অবকাঠামো এবং ওয়ান স্টপ সেবার সুবিধার কথা তুলে ধরে বেইজিংয়ে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস চালুর উদ্যোগের কথাও জানান তারেক রহমান। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our object is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সহযোগিতাকে আরও গভীর ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্বে রূপ দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। My government issues an unwavering commitment to you. Your investment will be valued, your concern will be heard, and your growth will be supported through a more responsive investment ecosystem. Move forward from this forum with a shared determination to transfer the opportunities in this region towards a long-term sustainable growth, economic development and mutual prosperity for both Bangladesh and China. এছাড়াও চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির ব্যবসায়ী সহ একাধিক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বেইজিংয়ের আকাশে আজ শুধু রাষ্ট্রীয় সফরের পদধ্বনি নয়, শোনা যাচ্ছে আগামীর বাংলাদেশের সম্ভাবনার প্রতিধ্বনিও। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফর তাই হতে পারে বাণিজ্য, বিনিয়োগ আর আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের এক অবিস্মরণীয় মুহূর্ত। পৃথিবীর অন্যতম পরাশক্তির সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার এই প্রচেষ্টা তাই গুরুত্ব পাচ্ছে দুই দেশের কূটনৈতিক মহলেও। বেইজিংয়ের প্রতিটি বৈঠক, প্রতিটি কর্মদিনের দিকে তাই আস্থা, আশা আর নতুন দিনের স্বপ্ন নিয়ে তাকিয়ে আছে বাংলাদেশ। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, বেইজিং, চীন। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা। বৃহস্পতিবার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে একথা জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের এমন সিদ্ধান্তে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে ভারত। বন্ধ ছিল ট্যুরিস্ট ভিসা। 2026 সালে নতুন করে আলোচনা শুরু হয় ঢাকা ও দিল্লির মধ্যে। ধাপে ধাপে উদ্যোগ নেওয়া হয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার।
অবশেষে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিলেন নতুন খবর। বৃহস্পতিবার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি বলেন 28 জুন থেকে আবারও শুরু হবে ভিসার আবেদন প্রক্রিয়া। I am very happy to announce that we are resuming our normal visa operation application for tourist visa, which can be submitted from Sunday the 28th of June 2026. পাশাপাশি মেডিকেল ভিসা কার্যক্রম চালু হবে একদম আগের মতো। আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো, এটা একটা আমারও সবার পাওনা ছিল, আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার। ভারতের পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর এ নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন ভিসা কার্যক্রম পুনরায় শুরু হলে ব্যবসা বাণিজ্য ও চিকিৎসার জন্য যাতায়াতে সুবিধা বাড়বে। ভালো, ব্যবসায়িক হোক বা ডক্টর দেখানো হোক, চিকিৎসার ব্যাপার যেটাই হোক, আসলে এটা দুই দেশের জন্যই ভালো। করার জন্য বাইরের সাথে মিট করার জন্য আমরা সবসময়ই ইন্ডিয়াতে মুভ করতাম। তো ভিসা বন্ধ থাকার কারণে আমাদের যে জটিলতাগুলো হয়েছে, দেখা গেছে আমাদের ব্যবসায়িক ভিসাগুলোও প্রপারলি আমরা পাইনি। আমরা তখন 3 জন 4 জনের জন্য আমরা অ্যাপ্লাই করছি, একজনের জন্য পাইছি। এটা আমাদের বাংলাদেশে যেমন স্বার্থ আছে, ইন্ডিয়ারও তেমন স্বার্থ আছে। এই ভিসা সেন্টারগুলো যদি কোনোভাবে বাংলাদেশে আনা যেত তাহলে হয়তো বা আমাদের জন্য যারা হচ্ছে আন্ডারগ্রেডে বাইরে যেতে চায় তাদের জন্য আরও সহজ হতো আর কি। কেউ কেউ বলছেন ভারত অনেকটা বাধ্য হয়েই ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে, কারণ দেশটির স্বাস্থ্য ও পর্যটন খাত অনেকটা নির্ভর করে বাংলাদেশিদের উপর। বেসিক্যালি এটা হলো ইন্ডিয়ার বেনিফিট সবচেয়ে বেশি। জানি দীর্ঘ কয়েক বছর থেকে এসব বন্ধ রাখার কারণে তাদের হোটেলগুলো বা তাদের যেগুলো ট্যুরিস্ট কেন্দ্রিক ব্যবসা বা হাসপাতাল, এগুলোতে তারা আসলে লসের মুখে পড়ে গেছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা থেকে ভারতে ভিসার জন্য আবেদন করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও চালু হবে এই কার্যক্রম। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা। আজ পবিত্র আশুরা, হিজরি মহররম মাসের 10ম দিনটি সারা বিশ্বের মুসলিমদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। ধর্মীয় নানা আচার ও আয়োজনে সারা দেশে দিনটি পালন করা হচ্ছে। পুরান ঢাকার হোসাইনি ইমামবাড়া থেকে বের হচ্ছে তাজিয়া মিছিল। এছাড়াও মোহাম্মদপুর সহ দেশের বিভিন্ন ইমামবাড়া থেকেও শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে বের হয়েছে মিছিল। এর আগে 9 মহররম মধ্যরাতে পুরান ঢাকার হোসাইনি দালানে শোকের মাতম, মিলাদ ও তাজিয়া মিছিলের আয়োজন করে শিয়া সম্প্রদায়। মিছিলটি বিভিন্ন অলিগলি ঘুরে ফিরে আসে হোসাইনি দালানে। এদিকে তাজিয়া মিছিলকে ঘিরে ঢাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে ডিএমপি। নিষিদ্ধ করা হয়েছে আতশবাজি। তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে থাকছে ট্রাফিক ডাইভারশন। দর্শক, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তারেক রহমানের শীর্ষ বৈঠক চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেইজিং থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, যেহেতু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক চলছে, সেই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং কি কি আনুষ্ঠানিকতা আসলে রয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সত্যিকার অর্থে বিশ্বমঞ্চে বাংলাদেশ এখন আর দর্শকের ভূমিকায় নেই। বাংলাদেশ এখন নিজেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেই বার্তাটি এই চীন সফরের মধ্য দিয়ে উঠে এসেছে। কারণ বেইজিংয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে বেইজিংয়ের শীর্ষ নেতৃত্ব অর্থাৎ চীনের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে, তাকে যেভাবে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হয়েছে, লাল গালিচা সম্মান জানানো হয়েছে লাল গালিচা বিছিয়ে, সেটি প্রমাণ করে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের যে গল্প সেটি লিখতে শুরু করেছে। এবং সেই গল্পের রূপকার হিসেবেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বেইজিং সফর নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন জাগাচ্ছে, নতুন করে ঘুরে দাঁড়াবার, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং সামাজিক অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে যাওয়ার এক নতুন যাত্রাপথে বাংলাদেশ যে তার যাত্রা শুরু করেছে, যে যাত্রাপথে তার যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটি লিখতে শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ের আকাশে যখন ঠিক সমান মর্যাদায় লাল সবুজের পতাকা উঠছে, ঠিক তখন হাজার মাইল দূরে বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকিয়ে দেখছে বাংলাদেশে এখন নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং চোখে চোখ রেখে কথা বলার সেই আত্মমর্যাদা, সেই গৌরব অর্জন করেছে। এবং বেইজিংয়ের এই সফর, প্রধানমন্ত্রীর এই সফর শুধুমাত্র রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কিংবা কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, এটি বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। ঠিক যেমন চীনের মহাপ্রাচীর যুগ যুগ ধরে, হাজার বছর ধরে টিকে আছে এবং হাজার বছর ধরে একটি কি বলা যায় যে ইতিহাস, ঐতিহ্য এবং মানুষের জন্য এক ধরনের নিদর্শন হয়ে আছে, ঠিক ঢাকার সঙ্গে বেইজিংয়ের এই সম্পর্ক একটি নিদর্শন হিসেবে টিকে থাকবে, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু বেইজিং সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তার 4 দিনের এই সফরের আজকের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার এই বৈঠকের মধ্য দিয়ে সত্যি ঢাকা এবং বেইজিংয়ের সম্পর্ক ঠিক চীনের মহাপ্রাচীরের মতোই শক্ত, চীনের মহাপ্রাচীরের মতোই সুদৃঢ় অবস্থান করতে যাচ্ছে, সেই ভিত পেতে যাচ্ছে, সেরকম প্রত্যাশা নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষ করতে পারে। এবং আমরা গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রীর যে 3 দিনের সফর শেষে আজকে 4র্থ দিনের সফর কর্মসূচি চলছে, শেষ দিনে তিনি, আমরা যেটি আমাদের দর্শকদেরকে আগেও বলেছি, এই চীনের সময়, স্থানীয় সময় 11টার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বসেছেন। এটি একেবারেই একান্ত বৈঠক এবং সেটি এই রুদ্ধদ্বার বৈঠকে বাংলাদেশ এবং বেইজিংয়ের 2 নেতার কি কি আলোচনা হয়েছে, কোন কোন বিষয়ে তারা কথা বলেছেন, সেটি নিয়ে আজকে আমরা বিস্তারিত আরও জানাতে পারবো। কারণ স্থানীয় সময় 1টায়, অর্থাৎ বাংলাদেশ সময় 11টার সময় আমরা ঠিক যেখানে রয়েছি দায়িত্বই হোটেল, সেখানে আমার ঠিক পিছনে যেটি দেখতে পাচ্ছেন এই হোটেলেই সংবাদ সম্মেলন করা হবে এবং চীন সফরের সবশেষ যে তথ্য সেটি তুলে ধরা হবে। বিশেষ করে আজকে শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠকটি তারেক রহমান করছেন, সেই বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচিত হয়েছে, কোন বিষয়গুলোকে জোর দেওয়া হয়েছে, কোনো চুক্তির ব্যাপারে আলোচনা হয়েছে কিনা। কারণ আমরা কালকে যেটি জেনেছি যে 13টি সমঝোতা স্মারক সই করা হয়েছে এবং আজকে মানে সবশেষ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বিষয়গুলোকে তুলে ধরেছেন এবং বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ, বাণিজ্য এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য চীনের যে প্রতিশ্রুতি রয়েছে, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের যে অবস্থান, কিংবা ব্রিক্সে যোগ দেওয়া নিয়ে চীনের যে সমর্থনের কথা কালকে আমরা জেনেছিলাম, সেটির সবশেষ আমরা জানতে পারবো এবং আমাদের যারা দর্শক রয়েছে স্টার নিউজের তাদেরকে আমরা জানাতে পারবো। আপাতত একটা সংবাদ সম্মেলনের দিকেই আমরা তাকিয়ে আছি। নিশ্চিতভাবেই বাংলাদেশ এই সফরের মধ্য দিয়ে নতুন একটি সম্ভাবনা, নতুন একটি সুযোগ কিংবা নতুন একটি উচ্চতায় চলে যাবে, সেটি বন্ধুত্বের, সেটি বাণিজ্যের, সেটি আঞ্চলিক সহযোগিতার। এটি নিশ্চিতভাবে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করতে পারে। তো এই ছিল আমার কাছে এখনকার বেইজিংয়ের সবশেষ। আমরা চলে যাচ্ছি ঢাকায় স্টুডিওতে, আমাদের সঙ্গেই থাকুন দর্শক। জাকারিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী চীন থেকে আসলে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে সর্বশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসাইনি দালান, ইমামবাড়া সহ বিভিন্ন ইমামবাড়ায় চলছে তাজিয়া মিছিলের শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আসাদ গেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহনুর ইসলাম। শাহনুর, ইমামবাড়ার আসলে কি অবস্থা দেখছেন এবং মিছিল কয়টা নাগাদ শুরু হবে? আমি দেখতে পাচ্ছি মিছিলের অনেকেই আসলে দেখা যাচ্ছে এখানে। কি তথ্য আছে এই বিষয় নিয়ে আপনার কাছে সর্বশেষ? তালানহু এর আত্মত্যাগের শোকের মাতম কিন্তু বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, এই যে তাজিয়া মিছিল সেটি শুরু হয়ে গিয়েছে এবং এই মিছিলটি শিয়া
এবং যারা রয়েছে রাজধানী থেকে এখানে করার জন্য এসেছেন এবং জানাচ্ছিলেন যে 61 হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মত্যাগ, কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্মত্যাগ করেছিলেন, আজও মুসলিম বিশ্বকে সেটি কাঁদায় এবং সেই শোক এবং ত্যাগের চেতনাকে ধারণ করেই বিভিন্ন কারণে কিন্তু মানুষ বিভক্ত হয়ে গিয়েছে। সেই মুসলিম বিশ্বকে একত্রিত করার জন্য তাদের মূলত আজকের যে তাজিয়া মিছিল সেটির আয়োজন, এবং তারা জানাচ্ছিলেন যে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে অন্যায়ের কাছে কখনো মাথা নত না করারই বার্তা দিচ্ছেন তারা মূলত আজকের এই মিছিল থেকে। তারা আরও জানাচ্ছিলেন যে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে এসেছেন, অংশগ্রহণ করেছেন এবং তাদের যে মিছিল সেই মিছিলটি শিয়া মসজিদ থেকে শুরু হয়েছে। শিয়া মসজিদ থেকে প্রদক্ষিণ করে আসাদ গেট থেকে প্রদক্ষিণ করে সংসদ ভবনের সামনে এটি অবস্থান করছেন এবং সংসদ ভবন থেকে কিন্তু তারা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এলেন বাড়ির কাছে গিয়ে শেষ করবেন। এই মিছিলের মূল যদি কারণ বলে থাকি, তারা বলছিলেন যে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আত্মত্যাগ করেছিলেন, সেই আত্মত্যাগ আজও মুসলিম বিশ্বকে কাঁদাচ্ছে। সেই শোক ও ত্যাগের চেতনাকে ধারণ করেই তাদের আজকের এই তাজিয়া মিছিল, এবং এই মিছিলে বিভিন্ন বয়সী যারা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন, ছোট থেকে শুরু করে বড়। বিশেষ করে যদি বলে থাকি, শিয়া সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, শিয়া সম্প্রদায়ের যারা মুসলমান রয়েছেন, তারা মূলত অংশগ্রহণ করেছেন এবং তারা জানাচ্ছিলেন যে এই মিছিলটি সকাল 9টায় শুরু হয়েছে এবং 9টা থেকে শুরু করে আজকে দুপুর পর্যন্ত তারা এই মিছিল করবেন এবং তারা বলেছিলেন যে মূলত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আত্মত্যাগ, সে আত্মত্যাগকে কেন্দ্র করে তাদের আজকের এই মিছিল। মূলত এই মিছিলটি শুরু হয়েছে সকাল 9টায় এবং আরও সময় অতিবাহিত হবে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেষ হবে। রাজশাহীতে রয়েছে সেলিমুল গনি, আমরা সরাসরি সেলিমের কাছে চলে যাচ্ছি। সেলিম। হ্যাঁ, রাজশাহীতে আসলে সারা দেশের মতো রাজশাহীতে আসলে আজকে আশুরা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন, বিশেষ করে শিয়া অনুসারী যারা, তারা একটি মিছিল বের করেছেন, শোকরি মিছিল বের করেছে। এর আগে আমরা দেখেছি রাজশাহী নগরীর একটি বড় মিছিল হয়েছে নগরের গৌরহাঙ্গা রেলগেট থেকে। এখন এই মিছিলটি যেটি এখন চলছে সেটি শোক মিছিল। এটি রাজশাহী নগরীর উপশহর এলাকা থেকে শুরু হয়েছে। এখানে ইমামিয়া ফাউন্ডেশন নামে একটি সংগঠনের উদ্যোগে এই মিছিলটি হচ্ছে এবং এখানে আমরা দেখছি সবাই কালো পোশাকে বিভিন্ন বয়সী মানুষ তারা এসেছেন এবং শোক প্রকাশ করছেন এবং তাজিয়া মিছিল যেটা বলা হয়, তারা বুক চাপড়িয়ে হাই হাই করছেন বা শোকের যে মাতম সেটির যে তাদের প্রথা অনুযায়ী সেটি করে থাকেন সেটি আসলে করা হচ্ছে এবং এখানে নানা সাজে আসলে এখানে এসছেন এবং এই অনুসারে, এবং তারা বিশেষ করে ইমাম হুসাইনের যে আত্মত্যাগ কারবালা প্রান্তরে সেই থেকে শিক্ষা নিয়ে বিশ্ব ভ্রাতৃত্ববোধ, ত্যাগ, এইসব যে অন্তর্নিহিত মর্মবার্তা আছে সেগুলো তারা ছড়িয়ে দিতে চান এবং সেগুলোই তারা বলছেন। এই মিছিলটা আসলে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে এবং এই মুহূর্তে আসলে তারা বিভিন্ন পতাকা সহ সব অনেক নানা ধরনের সরঞ্জাম নিয়ে আসলে তারা এই মিছিলটা করছেন। আমরা কথা বলতে চাই একজনের সাথে। আসলে আজকে আপনারা যে আশুরা পালন করছেন, এই দিনের শিক্ষা কি জন্য পালন করছেন? এটা হুসাইনকে এই দিনে হুসাইন ত্যাগ স্বীকার করে তিনি করে হত্যা করা হয়েছিল এই দিনে, আর কি এই দিনে হুসাইন হত্যা হয়েছে। তো রাজশাহী থেকে আশুরা পালনের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। আমরা এখন চলে যাব ঢাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আল কাসির। পুরান ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল, আজকের নির্ধারিত যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিল কিন্তু সকাল 10টা থেকেই শুরু হয়েছে এবং আপনারা জানেন যে এই তাজিয়া মিছিলকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে যারা আছেন তাদের একটা বড় তৎপরতা দেখতে পেয়েছি। আমরা একটু এই তাজিয়া মিছিলের আহ্বায়ক যিনি আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই এবং ওনাদের প্রদত্ত যে বিষয়গুলো হচ্ছে সব কিছুই সঠিকভাবে প্রণয়ন করা হয়েছে। আমরা আশা রাখি সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে আজকে আশুরা তাজিয়া মিছিলটি শেষ করতে পারবো আমরা। এর সাথে আমরা জনগণের সহযোগিতা কামনা করছি। আজকে তাজিয়া মিছিল আসলে মুসলিম উম্মার জন্য একটি বিশেষ বার্তা বহন করে, সেটি হচ্ছে অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে কখনো মাথা নত না করা
সবসময় সত্যের পথে থাকা, সত্যের সাথে থাকা, যাতে আজকে যাতে সমাজে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি। ইসলামের এই আশুরার মিছিল থেকে, আশুরার দিন থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি। দর্শক, আপনারা শুনছিলেন এই যে তাজিয়া মিছিল বা হোসনি দালান ম্যানেজমেন্ট কমিটির যারা আছেন বা আয়োজক যারা আছেন, তারা কিন্তু বলছিলেন যে এই যে বার্তা, সেই বার্তাটা কিন্তু তারা দিচ্ছিলেন। আমি একটু যদি বলতে চাই যে ইমাম হুসাইনের প্রতি শ্রদ্ধা জানাতে বা ইমাম হুসাইনের যে আত্মত্যাগ, সেই ত্যাগকে স্মরণ করতে আজকের এই তাজিয়া মিছিল। আজকে মহরমের 10 তারিখ, অর্থাৎ আশুরা যেটাকে বলা হচ্ছে, সেই আশুরায় কিন্তু কারবালার প্রান্তরে যেই 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে যে বিয়োগান্তক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাকেই কিন্তু স্মরণ করছেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীরা, শিয়া ধর্মাবলম্বী যারা আছেন তারা। এবং তারা কিন্তু বারবার করে বলছেন যে ইমাম হোসাইনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই যে সমাজে যে যত সব অশুভ আছেন সেগুলো তারা দূর করতে চান, এবং ত্যাগের যেই বার্তা সেটি তারা কিন্তু এখানে প্রতিষ্ঠা করতে চান। আমি যদি আজকের এই তাজিয়া মিছিল সম্পর্কে বলতে চাই যে আজকে তাজিয়া মিছিলটি কিন্তু ঠিক সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হয়েছে, এবং এটি উর্দু রোড হয়ে, লালবাগ হয়ে, আজিমপুর, সায়েন্স ল্যাব হয়ে মোহাম্মদপুরের যেই অস্থায়ী ইমামবাড়া রয়েছে সেখানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বুক চাপড়ে, অর্থাৎ মাতম যেটাকে বলা হচ্ছে, সেই মাতম করে করে কিন্তু এই তাজিয়া মিছিল এগিয়ে যাচ্ছে। এবং তাজিয়া মিছিলের যেই আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়েছে, এবং সেটাও কিন্তু লম্বা সময় ধরে চলবে। অর্থাৎ যেহেতু এই সড়ক ধরে যাবে, সেই সড়কে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। অর্থাৎ আজিমপুর পার হয়ে সায়েন্স ল্যাব থেকে শুরু করে একদম ধানমন্ডির অস্থায়ী ইমামবাড়া যেখানে শেষ হওয়ার কথা রয়েছে, সেখান পর্যন্ত যেতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো এই আমি যেমনটা বলছিলাম যে আজকের এই আশুরা বা মহরমের দিনে, মহরমের 10 তারিখ, মহরম মাসের 10 তারিখ আশুরার দিনে এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে যেই তাজিয়া মিছিল, সেই মিছিল কিন্তু চলছে। এবং এই মিছিলের যারা এসেছেন, অর্থাৎ এই শিয়া ধর্মাবলম্বী যারা আছেন, অনুসারী যারা আছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী যারা আছেন, তারা বারবার করে যেই কথাটি বলছেন, সেই ইমাম হুসাইনের ত্যাগের কথা তারা বারবার করে বলছেন। ইরাকের কারবালার প্রান্তরে যেই ঘটনা, সেই ঘটনার কথা তারা বলছেন। যে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা কয়েকজন ধর্ম অনুসারীর সঙ্গে কথা বলবো। আমরা একটু আশুরার দিনকে স্মরণ করার জন্য যেই তাজিয়া মিছিল শুরু হয়েছে, সেই মিছিলের পুরান ঢাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আসির, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা ও ঢাকার বাইরে থেকে তাজিয়া মিছিলের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার ফুটবল বিশ্বকাপ 2026-এর সংবাদ। নিউ জার্সিতে বিশ্বকাপের অন্যতম বড় অঘটন। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে ইকুয়েডর। তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে জায়গা নিশ্চিত করেছে জার্মানরা। এই গ্রুপের অপর ম্যাচে কিউরাসাওকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে নকআউটে আইভরি কোস্ট। আসর থেকে বিদায় কিউরাসওয়ের। এই বিশ্বকাপের সবথেকে বড় অঘটন কি এটাই? জার্মান তারকাদের হতাশা, ইকুয়েডরের রাজ্য জয়ের খুশি। শুরু থেকেই উত্তাপ। ম্যাচের মাত্র 2 মিনিটেই এগিয়ে যায় জার্মানি। বক্সের ভেতর সুযোগ পেয়ে বাঁ পায়ের নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন লেরয় সানে।
শুরুতেই 1-0 কোস্ট, আর বিশ্বকাপে অভিষেক হওয়া কিউরাসাও 1 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায়। কেএম সনি, স্টার প্লে। গ্রুপ এফ এ গ্রুপ পর্বের শেষ দিনে ছিল সমীকরণের লড়াই। একই সময়ে মাঠে নামে নেদারল্যান্ডস, তিউনিশিয়া এবং জাপান, সুইডেন। লক্ষ্য ছিল একটাই, নিজেদের অবস্থান নিশ্চিত করা আর নকআউটে কার মুখোমুখি হতে হবে সেটাও জেনে নেওয়া। শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস, রানার্স আপ হয়েছে জাপান, আর সেই সঙ্গে নিশ্চিত হয়েছে নকআউটের জমজমাট কিছু লড়াইও। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। নেদারল্যান্ডস ভার্সেস তিউনিশিয়া, জাপান ভার্সেস সুইডেন। গ্রুপ এফ এর এই দুইটা ম্যাচ কেবল হার জিতের লড়াই নয়, ছিল গ্রুপে নিজেদের অবস্থান পাকা করার আর নকআউটে কারা হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ সেটা জানার। অবশেষে উত্তর মিলেছে। এফ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, আর 2 থেকে এশিয়ার পরাশক্তি জাপানই হলো সেরা 32-এ সেলেসাওদের প্রতিপক্ষ। শেষ ম্যাচে কোনো ভুল করতে চায়নি নেদারল্যান্ডস। আগেই বিদায় নিশ্চিত হওয়া তিউনিশিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা। ম্যাচের মাত্র 3 মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তিউনিশিয়ান মিডফিল্ডার ইলিয়াসের ভুলেই প্রথম গোল পায় ডাচরা। 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বায়ান ব্রবি। প্রথমার্ধ শেষ হয় 2-0 ব্যবধানে। দ্বিতীয়ার্ধের 54 মিনিটে হাজিম মাস্তুরি একটা গোল শোধ করে তিউনিশিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন, তবে সেই আশা বেশিক্ষণ টেকেনি। শেষ পর্যন্ত আরও একটা গোল করে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। সেই সাথে এফ গ্রুপের চ্যাম্পিয়নরা সি গ্রুপের রানার আপ মরক্কোর সাথে নকআউটের ম্যাচ নিশ্চিত করেছে। অন্যদিকে ডালাসে মুখোমুখি হয় জাপান আর সুইডেন। গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করতে জাপানের দরকার ছিল অন্তত একটা পয়েন্ট, আর সেই লক্ষ্য তারা পূরণ করতে পেরেছে। গোলশূন্য প্রথমার্ধের পর 56 মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান, তবে 6 মিনিটের মধ্যেই জবাব দেয় সুইডেন। অ্যান্থনি এলিঙ্গার গোলে সমতায় ফেরে ইউরোপের দলটা। বাকি সময় দুই দলই জয়ের জন্য চেষ্টা করলেও আর গোল আসেনি। 1-1 ড্র নিয়েই ম্যাচ শেষ হয়। এই 1 পয়েন্ট নিয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে জাপান, আর নকআউটে তাদের অপেক্ষায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে সেরা 32-এ জায়গা করে নিয়েছে সুইডেন। তাদের প্রতিপক্ষ 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তানজিম ঐশী, স্টার প্লে। থামছে না সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও সরকারি খরচে 140 কর্মকর্তাকে বিদেশে পাঠাতে চায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। প্রায় 118 কোটি টাকার একটি প্রকল্পে এমন প্রস্তাবনা দিয়েছে তারা। এতে মোট ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন, যেখানে উচ্চ দামে 1000 কম্পিউটার, গাড়ি, এসি, বিছানাপত্র সহ ক্রীড়া সরঞ্জাম কেনার প্রস্তাবও আছে। বিস্তারিত মাহাবুল ইসলামের প্রতিবেদনে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট স্বাস্থ্য বিভাগের কর্মীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। রাজধানীর পুরান ঢাকায় সদর দপ্তর সহ দেশজুড়ে আছে এর 35টি কার্যালয়, যেখানে প্রশিক্ষণার্থীদের আবাসিক ব্যবস্থাও রয়েছে। প্রতিষ্ঠানটি 117 কোটি 57 লাখ টাকা ব্যয়ে দক্ষতা উন্নয়নে নতুন একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছে পরিকল্পনা কমিশনে, যা 3 বছর মেয়াদে বাস্তবায়ন হবে। প্রকল্পে 5 কর্মকর্তাকে মাস্টার্স বা ডিপ্লোমা ডিগ্রি নিতে এবং 135 কর্মকর্তাকে স্বল্পমেয়াদী প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠাতে বরাদ্দ চাওয়া হয়েছে 9 কোটি 45 লাখ টাকা। যদিও সরকার গেল মে মাস থেকে জরুরি কারণ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। স্বল্পমেয়াদী প্রশিক্ষণে দেখা গেল যে সাধারণ কিছু বিষয়ের উপরে কিছু স্লাইড নিয়ে প্রেজেন্টেশন দিয়ে হোটেলে বসে কিছু আলাপ আলোচনা করে আর কিছু শপিং টপিং করে চলে আসলো। এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। বিদেশ ভ্রমণের আবদার ছাড়াও ল্যাব স্থাপনের জন্য চাওয়া হয়েছে 1050টি কম্পিউটার, যার প্রতিটির দাম 2 লাখ টাকা। 2টি গবেষণার খরচ বাবদ 30 কোটি টাকা, বিছানাপত্র কিনতে 4.5 কোটি টাকা, ক্রীড়া সামগ্রীর জন্য 1.5 কোটি টাকা, 2টি গাড়ি কিনতে 1 কোটি 40 লাখ টাকা, 5 কোটি 25 লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ 200টি এসি কেনার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এই ব্যয় প্রস্তাবকে যৌক্তিক বলছে না পরিকল্পনা কমিশন। প্রকল্পে অস্বাভাবিক ব্যয় নির্ধারণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। চাওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, নেওয়া যাদের অভ্যাস হয়ে গেছে, তাদের কালচারে যতদিন পর্যন্ত পরিবর্তন না আনা যাবে
ততদিন পর্যন্ত এটা পরিবর্তন হবে না। এই ধরনের কর্মকর্তা কর্মচারীরা কি চায়, তাদের চাওয়ার পিছনে কি কাজ করে, সেটা কি জনগণের স্বার্থ নাকি তাদের নিজের স্বার্থ, সেইটা বুঝতে হবে রাজনৈতিক নেতৃত্বকে। যখন ওনারা সেটা বুঝতে পারবেন তখনই ওনারা সেটা দমন করতে পারবেন। সরকার বিগত সময়ের অন্তত 1300 প্রকল্প পুনর্মূল্যায়নে কাজ করছে। এমন সময় নিপোর্টের মতো প্রতিষ্ঠানের প্রকল্প প্রস্তাব নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। সরকারের সরবরাহ করা ভিয়েতনামি নারকেল গাছ এখন কৃষকের গলার কাটা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সবশেষ গবেষণা বলছে ফল ধরেছে মাত্র 3% গাছে। সারা দেশে এমন গাছ লাগানো হয়েছে 10 লাখেরও বেশি। তাই এই গাছ কেটে ফেলতে কৃষি মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা এ বিষয়ে বলছেন, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ নীরব ঘাতক। ফয়জুল সিদ্দিকের বিশেষ প্রতিবেদন। ক্ষোভ আর দুঃখে এভাবেই 107টি খাটো জাতের ভিয়েতনামি নারিকেল গাছ কেটেছিলেন নাটোরের কৃষক সেলিম রেজা। অনেক পরিচর্যা করলে, অনেক বিনিয়োগ করলে কিন্তু দুই একটা ফল ধরে, কিন্তু ফলটা পারফেক্ট হয় না। তখন বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পটির পরিচালক মেহেদি মাসুদ নিজের তত্ত্বাবধানে থাকা গুটি কয়েক গাছের ডাব আসার দৃশ্যকে পুঁজি করে চালান ব্যাপক প্রচার। সেই ফাঁদে পা দিয়ে সারা দেশের হাজার হাজার কৃষক লাগান 10 লাখ ভিয়েতনামি নারিকেল চারা। তাতেই কপালে হাত তাদের। এই সর্বনাশ শুধু কৃষকের নয়, হয়েছে সরকারের, যা সম্প্রতি উঠে এসেছে খোদ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির গবেষণায়। সংস্থাটির প্রতিবেদন বলছে, দেশের 42টি সরকারি খামারে রোপণ করা 5000-এর বেশি ভিয়েতনামি নারিকেল গাছের মধ্যে মাত্র 9% অর্থাৎ 467টি গাছে ফুল এসেছে, আর শেষ পর্যন্ত ফল টিকেছে মোটে 144টি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা মেনে পরিচর্যা করার পরও কেন ডাব ধরল না, তা নিয়ে খোদ সরকারি কর্মকর্তারাই হতবাক। উল্টো এই বিদেশি গাছ নিয়ে এসেছে নতুন রোগবালাই। বিভিন্ন ধরনের পোকা আছে, এই পোকার জন্য আমাদের দেশি গাছ, দেশি নারকেলের মধ্যে আক্রান্ত হইতেছে এবং এই জমিটা আমাদের কোনো ব্যবহার করতেও পারতেছি না। বিএডিসি তাই গাছগুলোর অপসারণের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে কৃষি মন্ত্রণালয়কে। কৃষি বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ ও ভূগর্ভস্থ পানির জন্য এই গাছ এক নীরব ঘাতক। এটা খুবই অঞ্চল ভিত্তিক, আবহাওয়ার উপর নির্ভরশীল এবং রিয়্যাক্ট করে। সেই হিসাবে আমাদের এরকম বিদেশ থেকে ডোয়ার পেনে সেটা কমার্শিয়ালি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই ছাড়া দেওয়া ঠিক হয়নি। অথচ অব্যবস্থাপনার কারণে ভিয়েতনামি জাতটি ফলন দিচ্ছে না, দাবি প্রকল্পের সাবেক পরিচালকের। এখানে জেরোফাইটিক কন্ডিশন আসার কোনো কারণ নেই যদি সেখানে পানির সরবরাহ নিশ্চিত করা হয়। এগুলো আমি বলবো যে অপবাদ এবং অজ্ঞতা, কারণ এই সমস্ত অপবাদের কারণেই এই নারকেলের বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট করা লাগছে। বিদেশি ফসল নিয়ে পরীক্ষা এদেশে নতুন কিছু নয়, কিন্তু পরিবেশগত উপযোগিতা যাচাই না করে কার স্বার্থে এই ভিয়েতনামি নারিকেল কৃষকের কাঁধে চাপিয়ে দেয়া হলো, প্রশ্ন এখন সংশ্লিষ্টদের। ফয়জুল সিদ্দিকী, স্টার নিউজ, ঢাকা। একের পর এক পুশিনের ঘটনায় মেহেরপুর সীমান্তে থমথমে অবস্থা। এলাকাবাসীর সহায়তায় সীমান্তের বিভিন্ন রুটে বিজিবির টহল জোরদার রয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, আমাদেরকে জানাবেন আসলে এখনকার কি পরিস্থিতি এবং কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা পুশিনের বিষয়ে, সর্বশেষ জানাবেন আমাদেরকে।
গতকালকে আমরা যেটি দেখেছি যে তেঁতুলবাড়িয়ার যে ঠিক পাশের যে সীমান্ত রয়েছে শেওড়াতলা সীমান্ত, সেখান দিয়ে কিন্তু 10 জনকে পুশিনের ঘটনা ঘটে। ঠিক তার পরের দিনে আমি যে সীমান্তে দাঁড়িয়ে আছি, ধলা একটি সীমান্ত, এবং এই সীমান্তের 135-এর 7 যে পিলার রয়েছে সেই পিলারের কাছ থেকেই গতকালকে ঠিক আজকে ভোরবেলার দিকে 5:30টার দিকে কিন্তু 3 জনকে পুশিনের ঘটনা ঘটেছে। এবং এখানকার বিজিবি সূত্রে যতটুকু আমরা জানতে পেরেছি যে ভোরের দিকে যে 3 জনকে গেট পার করে ভারতীয় ভূখণ্ডে দিয়ে বাংলাদেশি ভূখণ্ডে ঢোকার যখনই চেষ্টা করে, সেই সময় কিন্তু বিজিবি সদস্যরা এবং স্থানীয় যারা রয়েছেন তারা তীব্র প্রতিবাদ করেন, এবং সেই প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা সেই 3 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। আবার সামনে যে ক্যাম্পটি দেখছেন, এই ক্যাম্পটি কিন্তু বিএসএফ এর একটি বড় ক্যাম্প, এবং এই ক্যাম্পের পাশে যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে রাতের আধারে অর্থাৎ ভোরের দিকে আলো নিভিয়ে তারা কিন্তু ওই 3 জনকে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা করেন। তো বলা যায় যে এই পর্যন্ত বেশ কয়েকটি পুশিনের ঘটনা ঘটেছে, তার মধ্যে তেঁতুলবাড়ি সীমান্তে 7 জন, তারপরে খালপাড়া সীমান্ত, তারপর শেওড়াতলা সীমান্ত, এবং আজকের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তেও কিন্তু এই 3 জনকে পুশিনের মতো ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসীর যে বিজিবি সহায়তা সেটি রুখতে তারা সক্ষম হয়েছে। বিজিবি সদস্যদের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা বলছিলেন যে এখানে কিন্তু খুব একটা ঝোপঝাড় নেই, কিন্তু ফসলের যে মাঠ অর্থাৎ যে ক্ষেতগুলো রয়েছে সেই ক্ষেতগুলো কিন্তু অনেক উঁচু। এই উঁচুর যে ক্ষেতগুলো সেই ক্ষেতগুলোর সুযোগ কিন্তু বিএসএফ সদস্যরা নিচ্ছেন। এর আগে আমরা যে সীমান্তগুলো দেখেছি সেই সীমান্তগুলোতে এই ক্ষেতের পাশাপাশি কিছু ঝোপঝাড় ছিল, কিছু বাগান ছিল, বা অন্যান্য যে বিষয়গুলো ছিল সেইগুলো কিন্তু তারা সুযোগ নিয়েছেন। এবং তারা আরেকটি কাজ করছে, একই সীমান্ত দিয়ে যে বারবার যে পুশিনের চেষ্টা সেটি কিন্তু তারা করছেন না। তারা এক এক সময় এক এক সীমান্ত বেছে নিচ্ছেন পুশিনের জন্য। তো যেটি নিরাপদ মনে করছেন সেই সীমান্ত দিয়েই কিন্তু তারা এই বাংলাদেশি ভূখণ্ডে ওই স্থানে মানুষকে ঠেলে দিচ্ছে। তো এই বিজিবি এবং যারা স্থানীয় সদস্যরা রয়েছেন তারা সজাগ রয়েছেন, তারা চেষ্টা করছেন বিএসএফ এর এই অপতৎপরতা রুখে দেবার, এবং তারা বলছেন যে রাষ্ট্রীয় যে পলিসি অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যেভাবে দেওয়ার কথা সেভাবে দেওয়ার তারা দাবি জানাচ্ছেন। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রাশেদ মেহেরপুর থেকে আমাদের পুশিনের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন। মুদি দোকান, স্টেশনারি সহ 16 ধরনের ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনতে যাচ্ছে সরকার। এতে একজন খুচরা ব্যবসায়ীকে বছরে কর দিতে হতে পারে 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে প্রভাব পড়বে নিত্যপণ্যের দামে, তবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে পারলে এড়ানো যাবে নেতিবাচক প্রভাব। বিস্তারিত মাঝহার মাহবুবের প্রতিবেদনে। ধন্যবাদ মাননীয় সদস্য। বাজেট প্রস্তাবনায় উল্লেখ না করলেও সংসদে মুদি দোকান, রেস্তোরাঁ, কাপড় বিক্রেতা, কনফেকশনারি সহ 16টি ব্যবসা খাতকে সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এতে শহর থেকে গ্রাম পর্যন্ত অনেক ব্যবসায়ীকেই নির্দিষ্ট অঙ্কের কর দিতে হবে নতুন অর্থ বছরে। এক্ষেত্রে ওই ব্যবসা প্রতিষ্ঠান কি পরিমাণ আয় করে তা বিবেচনায় আনবে না এনবিআর। করের পরিমাণ হবে সুনির্দিষ্ট। তবে অর্থমন্ত্রীর এ বক্তব্যের পর দুশ্চিন্তায় খুচরা মুদি ব্যবসায়ী সহ অনেকেই। বড় ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আহরণ বাড়ানোর দাবি তাদের। সবকিছুর দাম বাড়তি, তো এটা যাইব মানুষের কাছ থেকে আমগো কি রাইতের 3টা বাজেও কারণ জায়গা, তো এটা বুঝি সেবা। যারা আমাদের থেকে ভালো ব্যবসা বাণিজ্য করে অগ কাছ থেকে নেওয়া উচিত। তেল কোম্পানি আমাদেরকে 5 লিটার 1000 টাকা চালান ইনভেস্ট করলে আমাদেরকে 5 টাকা লাভ দেয়। তো এক্ষেত্রে যদি আমাদেরকে আপনি ব্যাট বসে, তা আমাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হবে? অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী 16 ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আছে মুদি দোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্স, প্লাস্টিক ও সিরামিক, গৃহস্থালী পণ্যের দোকান। এছাড়াও আছে জুতার দোকান, হার্ডওয়্যার পণ্য, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য, পেইন্ট, হার্ডওয়্যার, স্যানিটারি ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিন, রড সিমেন্ট, ফার্নিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্তোরাঁ। এনবিআর বলছে, গ্রামের খুচরা ব্যবসায়ী থেকে শহর কিংবা মহানগর পর্যন্ত ব্যবসার ধরন ও বিনিয়োগের আকারের ওপর নির্ভর করে সুনির্দিষ্ট কর নির্ধারণ করে দেওয়া হবে। তা হতে পারে বছরে সর্বনিম্ন 1,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। তবে কর বিশেষজ্ঞরা এক্ষেত্রে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছেন। ক্যাশলেস ইকোনমি করতে পারতাম, যে সে যখন ট্রানজ্যাকশনস করবে, এই ট্রানজ্যাকশনগুলো সবগুলো যদি মানে আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা কার্ডের মাধ্যমে যদি হতো, তাহলে আপনি ট্রেস করতে পারতেন ওই ব্যবসায়ী প্রকৃত বিক্রয়ের তথ্য কত।
একজন বড় উৎপাদনকারী যদি ভ্যাট লিকেজটা ঠিক করতে পারেন, এরকম কয়েক হাজার রিটেলারের কাছ থেকে কিন্তু এত ভ্যাট আপনি আদায় করতে পারবেন না। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি ও রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করলে কর দিতে আগ্রহী হবেন ব্যবসায়ীরা। ইম্প্যাক্টগুলো না বুঝেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, যেটা পরে আবার আমরা ধারাবাহিকতার রাখতে পারবো না, এমন যেন না হয়। এদের উপরে চাপিয়ে অন্যদিকে যে সমস্ত দুর্নীতিগুলো হচ্ছে সেটা যেন কন্টিনিউ না হয়, কোনো হ্যারাসমেন্টের নতুন একটা সিস্টেম পরিণত না হয়। 50 লাখ টাকার উপর বার্ষিক টার্নওভার আছে, ব্যাংকিং লেনদেন করেন কিংবা ব্যবসার সকল ধরনের লাইসেন্স আছে এমন ব্যবসায়ীরা ভ্যাটের আওতাভুক্ত, কিন্তু এর নিচের টার্নওভার ব্যবসায়ীদের কাছ থেকেই সম্ভব হচ্ছে না কর আদায়। তাদের করের আওতায় আনতেই এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে সরকার। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। জনগণের স্বার্থে গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার অনিবার্য বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে কথা জানান তিনি। একই দিনে জনগণ দুটি ভোট দিল, একটা ভোটের মূল্যায়ন হলো, আর একটা ভোট ফেলে দেওয়া হলো, অথচ দুইটার কোনোটাই অগুরুত্বপূর্ণ নয়, বরঞ্চ শাসনের যে ধারা অতীতের শাসকদেরকে ফেসিবাদী করে তুলেছিল, এবার জনগণ চেয়েছিল সেই ধারার পরিবর্তন হোক এবং এই পরিবর্তনের জন্য ব্যাপক সংস্কার অপরিহার্য। জানাবো আন্তর্জাতিক। পরপর দুটি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা এখন পর্যন্ত 235 জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটির সরকার। আহত হয়েছে 4000-এর বেশি মানুষ। দেশটির উত্তরাঞ্চল রাজধানী কারাকাস এলাকায় এখন কেবলই ধ্বংসস্তূপ, নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সরকার। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে স্বজন হারানোর আর্তনাদ এখন জনপদ থেকে জনপদে। ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্পে পুরো কারাকাস অঞ্চলে এখন শুধুই স্বজন হারানোর আর্তনাদ। 7.2 মাত্রার প্রথম ধাক্কা সামলে ওঠার আগেই ফের আধা মিনিটের ব্যবধানে আরও শক্তিশালী 7.5 মাত্রার কম্পনে মুহূর্তেই ধুলোয় মিশে যায় শত শত বহুতল ভবন। সন্ধ্যা 6টার দিকে আমি খুব বিকট শব্দ শুনতে পাই। হঠাৎ সবকিছু এক পাশ থেকে অন্য পাশে দুলতে শুরু করে। এটি অত্যন্ত তীব্র এক ঝাঁকুনি ছিল। আমরা এর আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। হতাহতের সংখ্যা বেড়ে চলেছে ক্রমেই, নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রাণে বাঁচতে কারাকাসের বাসিন্দা ও প্রতিবেশীরা ঘর ছেড়ে ঠাঁই নিয়েছেন খোলা আকাশের নিচে, পার্ক ও রাস্তায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে জানিয়েছে, এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ভেনেজুয়েলার চলমান অর্থনৈতিক ও মানবিক সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এদিকে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলায় উদ্ধার কাজের জন্য বিশেষ দল ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। একই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তায় $20 কোটি বেশি আর্থিক সাহায্য তহবিল ঘোষণা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত। আমি আমাদের সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা আমাদের বন্ধুদের পাশে থাকব। শুধু যুক্তরাষ্ট্র নয়, শোক জানিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান। এরই মধ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ। যুক্তরাজ্য, কাতার, ব্রাজিল, মেক্সিকো, চিলি, চীন ও রাশিয়া সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই জরুরি অর্থ ও উদ্ধার কাজে লজিস্টিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। আবারও খেলার খবর। গ্রুপ ডিতে শেষ ম্যাচের পর মিলেছে নকআউটের 2 দলের নাম। যুক্তরাষ্ট্র আগেই টিকিট নিশ্চিত করেছিল, এবার তাদের সঙ্গী হলো অস্ট্রেলিয়া। তবে 2 ম্যাচই ছিল ভিন্ন গল্প। এক ম্যাচে 5 গোলের রোমাঞ্চ, আর এক ম্যাচে গোলশূন্য ড্রই লিখেছে নকআউটের ভাগ্য। নকআউট আগেই নিশ্চিত ছিল যুক্তরাষ্ট্রের, তবু তুর্কির বিপক্ষে লড়াইটা ছিল দারুণ রোমাঞ্চকর। ম্যাচের 2.5 মিনিটেই অস্টিন ট্রাস্টির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা, কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়ায় তুর্কি। প্রথম আর্দা গুলের পর ওরকুন কোকচুর গোলে বিরতিতে 2-1 ব্যবধানে গিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধেই শুরুতেই সেবাস্তিয়ান বাহল্টের গোলে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে শেষ মুহূর্তে আইহানের গোলে 3-2 ব্যবধানে ম্যাচ জিতে নেয় তুর্কির। এই ম্যাচ জিততেও আগেই বিদায় নিশ্চিত হওয়া তুর্কি অন্তত 3 পয়েন্ট নিয়ে শেষ করল তাদের বিশ্বকাপ অভিযান।
অন্যদিকে নকআউটে যেতে একটি পয়েন্টেই যথেষ্ট ছিল অস্ট্রেলিয়ার। সেই লক্ষ্য পূরণ করতেই যেন মাঠে নেমেছিল সাকারুস বাহিনী। প্যারাগুয়ের বিপক্ষে পুরো ম্যাচে কোনো দলই গোলের দেখা আসলে পায়নি। গোলশূন্য ড্র হলেও হতাশ নয় অস্ট্রেলিয়া, কারণ এই 1 পয়েন্টে নিশ্চিত হয়েছে রাউন্ড অফ 32। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ ডি এর দ্বিতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে এএফসির প্রতিনিধিরা। অন্যদিকে জয়ের বিকল্প না থাকা প্যারাগুয়ের বিশ্বকাপ যাত্রা শেষ হলো গ্রুপ পর্বেই। দর্শক, এই ছিল স্টার নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।